হ্যালো বাচ্চা লোক, সবাই কেমন আছো? ওয়েলকাম টু বং মিস্ট্রি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সারথি ব্যাচ। আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে জীবনের বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো, মানে আমাদের জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য, তারপরে জীব বৈচিত্র্য সম্পর্কে পড়েছিলাম, হটস্পট সম্পর্কে পড়েছিলাম। এই ভিডিওতে আমরা পড়বো কি না, সিস্টেম্যাটিক্স এবং ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক। তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। তো সিস্টেমে আমরা শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে বা ট্যাক্সোনমিতে যাওয়ার আগে একটা খেলা খেলি, চলো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক জীব আছে, অনেক এখানে এখানে অনেক জন্তু আছে। তো তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি আমি বলি যে তুমি সাজাও এগুলোকে, তুমি সাজাবে কি করে? সবাইকে সাজাবে, নাম দেবে, আর একটা ঘরে রেখে দেবে। তাহলে সাজানো যাক, চলো। তাহলে আমরা প্রথমে এরকম দেখতে জিনিসটাকে নিলাম, একে এখানে রাখলাম। এর মতো দেখো আরো আছে আমাদের এখানে, এ আছে, একে সাজিয়ে ফেললাম এখানে। এখানে একটা আছে এর মতো দেখতে, একে এখানে রেখে দিলাম। একে আবার এখানে রেখে দিলাম। আর আছে দেখতে পাচ্ছ? না, আর নেই। আচ্ছা, একে একে রাখলাম এখানে, একে এর মতো দেখতে এখানে রাখলাম, একে এর মতো দেখতে এখানে রাখলাম, একে এর মতো দেখতে আমরা এখানে রেখে দিলাম। আবার এই জিনিসটাকে, একে আমরা এখানে রাখলাম, এর মতো দেখতে এখানে আরেকটা আছে এখানে রাখলাম, আর একটা আমার এখানে আছে এখানে রাখলাম, আর এখানে একটা আছে দেখো এইখানে রাখলাম। এরকম বড় জিনিসটাকে আমরা এখানে রাখলাম। তো দেখো, পরপর দেখলে কত সুন্দর সাজিয়ে ফেললাম আমরা জিনিসগুলোকে। হুম, তাই না? সবাইকে একসঙ্গে সাজিয়ে ফেললাম না? যেটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটা দেখো কত সুন্দর সাজিয়ে গেল আমাদের। তাহলে ব্যাপারটা হলো কি, আমরা তাদেরকে একসঙ্গে রাখলাম যাদেরকে একই রকম দেখতে। যদি একে দেখি, দেখো সবাইকে একই রকম দেখতে, একে সবাইকে একই রকম দেখতে, একে সবাইকে একই রকম দেখতে। তাহলে এই যে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে বিভিন্ন জন্তুগুলোকে একটা একটা নির্দিষ্ট একসঙ্গে রাখলাম, একটা নির্দিষ্ট ঘরে রাখলাম। এই টেকনিক আর হচ্ছে কি না, এদেরকে একটা নির্দিষ্ট নাম দিলাম। ধরো এইখানে যারা আছে এদের নাম দিয়ে দিলাম আমরা ডগ, এখানে এদের নাম দিলাম ডগ। এরা যারা আছে এদের নাম দিলাম আমরা ক্যাট। এখানে যারা আছে এখানে সবার নাম দিলাম আমরা টাইগার, এখানে সবার নাম দিলাম আমরা টাইগার। এখানে যারা আছে তাদের সবার নাম দিলাম আমরা ধরো র্যাবিট, র্যাবিট নাম দিয়ে দিলাম। আর এখানে যারা সবাই আছে তাদের নাম দিয়ে দিলাম আমরা এলিফ্যান্ট, তাদের নাম আমরা কি দিলাম না এলিফ্যান্ট। তাহলে এই যে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রথমে আমরা জীবগুলোকে একটা নাম দিলাম, সবাইকে একসঙ্গে রাখলাম, এই পুরো পদ্ধতিকে বলা হচ্ছে কি আমাদের শ্রেণীবিন্যাস। ঠিক আছে? আর বিজ্ঞানের যে শাখায় আমরা এই নাম মানে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এইটা নিয়ে আলোচনা করি, তাকে বলা হয় কিনা ট্যাক্সোনমি। তার ট্যাক্সোনমির সংজ্ঞাতে আসি আমরা। তার ট্যাক্সোনমি শব্দটাকে সম্পর্কে জানি আমরা। ট্যাক্সোনমি শব্দটাকে আমরা দুভাগে ভেঙে দিই, চলো। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি শব্দটাকে দুভাগে ভাঙলে কি কি হয়? সবসময় বায়োলজি শব্দকে দুভাগে ভেঙে পড়ার চেষ্টা করবে। দেখো, একটা হচ্ছে কিনা ট্যাক্সিস, ট্যাক্সিস, আর একটা হচ্ছে কি না নোমস। একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নোমস। ট্যাক্সিস কথার অর্থ যদি ভাবি, বা আমরা যেটা জানি, ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে বিন্যাস। আর নোমস কথার অর্থ কি? নোমস কথার অর্থ হচ্ছে বিধি বা নিয়ম। তাহলে আমরা বিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব তাকে বলা হবে কি বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি। দুটাকে একসঙ্গে জুড়লে কি হয় গো? দুটাকে একসঙ্গে জুড়লে হয় না বিন্যাস বিধি, বিন্যাস বিধি। এটা আমরা আগেও পড়েছি ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমরা ট্যাক্সোনমি পড়েছিলাম, মনে পড়ছে আশা করি তোমাদের। তাই এটাকে বলা হচ্ছে বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি, বুঝেছো? তো ট্যাক্সোনমি হলো জীবের শ্রেণীবিন্যাস ও নামকরণের বিজ্ঞান। তো ট্যাক্সোনমি যে এটি জীবদের সঠিকভাবে শনাক্তকরণ, বর্ণনা এবং বিন্যাসের মাধ্যমে সম্পর্ক নির্ধারণ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখি যে ট্যাক্সোনমি শব্দটা প্রবর্তক কে। এই ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক ছিলেন অগাস্টিন ক্যান্ডোলে বা অগাস্টিন পি দ্য ক্যান্ডোলে। এই ব্যক্তিটি আমাদের অগাস্টিন ক্যান্ডোলে। কিন্তু ট্যাক্সোনমির জনক, এই দুটো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে আসবে। ট্যাক্সোনমি শব্দের প্রবর্তককে আর ট্যাক্সোনমির জনককে,
ট্যাক্সোনমির জনক হচ্ছে আমাদের কিনা ক্যারোলাস লিনিয়াস। এই ব্যক্তিটি দেখে নাও, এই যে আমাদের ক্যারোলাস লিনিয়াস, এর নামটা পরবর্তীকালে আরো আমরা পড়বো। তো ইনি হচ্ছেন আমাদের কিনা ক্যারোলাস লিনিয়াস, আমাদের ট্যাক্সোনমির জনক। ঠিক আছে, চলো এবার এগানো যাক আমাদের পরের স্লাইডে। তো ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি, মানে আমরা যে ট্যাক্সোনমি পড়ছি এর আন্ডারে কি কি জিনিসগুলো পড়ে। তো দেখো, মূলত ট্যাক্সোনমির আন্ডারে আমরা তিনটা জিনিস পড়ি: শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। কিন্তু এর সাথে সাথেও কিছু কিছু জিনিস আরো অ্যাডেড আছে। যেমন দেখো, প্রথমে হচ্ছে শনাক্তকরণ বা চিহ্নিতকরণ যাকে বলছে, তারপর তার বর্ণনা দেব, নামকরণ করব, শ্রেণীবিন্যাস করব, এবং তাকে আমরা একটা মানে প্রমাণ হিসেবে তার দলিলগুলো সংরক্ষণ করে রাখবো। তো টোটাল হচ্ছে আমার পাঁচটা ভাগ। ফার্স্টে কি করব, ফার্স্টে চিহ্নিতকরণ। এবার দেখো, তুমি ধরো প্রথমবার কোনো জীব, একটা কোনো প্রাণীকে দেখছো, তো তুমি প্রথমে তাকে দেখলে, তাকে শনাক্ত করলে যে হ্যাঁ এটা এরকম দেখতে, এরকম বড় সাইজের নাকি ছোট সাইজের, এর গায়ের কালার কেমন, এর কোট কালার কেমন, এ শিকারী নাকি শিকার করতে পারে নাকি, এইসব জিনিসগুলো দেখছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের কি না চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। যেমন এখন যদি আমাকে চিহ্নিতকরণ করতে বলা হয়, তোমরা বলবে কি যে স্যার লম্বা, স্যার একটা এরকম জামা পরেছেন, ঠিক আছে, তারপর স্যারের চুল কমে এসছে, স্যারের চুল কমে এসছে। তো এগুলো বলবে তো তোমরা, এগুলো হচ্ছে আমাদের চিহ্নিতকরণ, বুঝে? বা একে আমরা বলে থাকি কি আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। তারপর একে বর্ণনা করা, তার নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের বৈজ্ঞানিক বিবরণ দেওয়া, এটাকে বলা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। বৈজ্ঞানিক বিবরণ কথার অর্থ যে আমাদের জীবটার গঠন কিরকম, বাহ্যিক গঠন কিরকম, অনেক সময় আভ্যন্তরীণ গঠন বলা হয়ে থাকে। তারপরে করব কি, আমরা একটা নাম দেব। এবার ধরো আমি যদি কোনো জিনিসের নাম না দিই, তাহলে সে জিনিসটাই খুঁজতে অসুবিধা হবে তো। এখন যদি এই জিনিসটাকে আমরা বলে থাকি কি না আমাদের স্মার্ট বোর্ডের পেন, পেন তো একটা, এখন যদি এরকম নাম না থাকে, আর তোমাকে যদি বলি আমি যে ওই আমাকে এটা দে তো, এই আমাকে ওই জিনিসটা দে তো, ওই কালো যে জিনিসটাতে যেটা দিয়ে লেখা হয়, তো তুমি তো কিছু বুঝতে পারবে না। তাহলে আমাদের একটা নাম দেওয়াটা খুব জরুরি। আমাদের সকলের নাম আছে, তোমারও কিছু নাম আছে, আমারও কিছু নাম আছে। নামবিহীন কোনো লোক এখানে পাবে না। আমার নাম কৌস্তব দাস, তোমার অন্য কোনো নাম হতে পারে। তাহলে কৌস্তব নাম নিয়ে থাকলে আমাকে আমি ইয়ে করবো, সাড়া দেবো। হ্যাঁ, মানে আমাকে লোকে চিনতে পারবে যে এই ব্যক্তি, এই স্যারটি হলেন কৌস্তব স্যার। তাহলে আমাদেরকে একটা নাম দিতে হবে। তাহলে জীবের এরকম নাম দেওয়ার পদ্ধতিকে বলা হয় নোমেনক্লেচার। এবার নাম দেওয়ার পদ্ধতিতে কিন্তু এরকম নর্মাল পদ্ধতি নয়, সেটা আমরা পড়বো, সায়েন্টিফিক নাম আমাদেরকে পড়তে হবে, নোমেনক্লেচার। আর সবকিছু করে নেওয়ার পর আমরা সবাইকে একটা একটা নির্দিষ্ট ঘরে ফেলে দেবো। ঠিক আছে, যেমন তুমি ধরো, ভাবো যে তোমরা তখন 11-এ উঠেছো, তো 11-এ কি সবাই সায়েন্স নিয়ে পড়ে? নিশ্চয় নয়। অনেকে আর্টস নিয়ে পড়ে, অনেকে কমার্স নিয়ে পড়ে, অনেকে বায়োসায়েন্স নিয়ে পড়ছে। তাহলে সমস্ত স্টুডেন্ট যারা এইসব জিনিস নিয়ে পড়ছে তারা তো একই ক্লাসে বসে না, সবার জন্য ভিন্ন ভিন্ন ক্লাস আছে। তাহলে কি হচ্ছে, তাহলে ওই ক্লাসে যারা বসছে তাদেরকে দেখে বুঝতে পারবো তারা ওই সাবজেক্টটা নিয়ে পড়ছে। তাহলে সেইভাবেই আমরা জীবদেরও শ্রেণীবিন্যাস করে থাকি, যাকে আমরা বলে থাকি কি না ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। আচ্ছা, এগুলো বাদেও, এর বাদেও আরো একটা জিনিস থাকে আমাদের ট্যাক্সোনমির উপাদানে, সেটা হচ্ছে কি না প্রামাণ্য দলিল সংগ্রহ। আর একটা 5 নম্বরটাও লিখে দিই। 5 নম্বরকে প্রামাণ্য দলিল, প্রামাণ্য দলিল সংগ্রহ, প্রামাণ্য দলিল সংগ্রহ, সংগ্রহ বা ইংলিশে যদি বলি ডকুমেন্টেশন হচ্ছে। তাহলে আমাদের টোটাল 5টা জিনিস হলো আমাদের: আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে কি আমাদের না প্রামাণ্য দলিল সংগ্রহ। এই করে আমাদের পুরো ট্যাক্সোনমি সিস্টেমটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এরপরে আসি কি আমাদের ট্যাক্সোনমি পড়বো কেন। এবার দেখো, এমসিকিউর জন্য তোমাদের ট্যাক্সোনমির গুরুত্ব এইভাবে তো তোমাদের আসবে না। তো এটা তাও একটু জেনে রাখা উচিত আমাদের যে কেন পড়বো আমরা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি পড়ার সবচেয়ে বেস্ট কারণটা হচ্ছে কি, আমরা অজানা জীবকে চিনতে পারবো। ধরো কোনো একটা নতুন জীব আমি আবিষ্কার করেছি, বা তুমি ধরো কোনো নতুন জীব দেখেছো,
নতুন উদ্ভিদ হতে পারে, নতুন প্রাণী হতে পারে। এবার তুমি তাকে চিনবে কি করে? ধরো আমি এখন যদি বলি কাক, তুমি কাক চেনো না। এবার তুমি প্রথমে দেখছো কাককে, এবার কাককে দেখার পর তুমি আহ, অন্যান্য পাখিদের সঙ্গে তুলনা করে দেখবে। এবার নিশ্চয়ই কাকের মতো অন্য একটা পাখিকে দেখলে তার সঙ্গে যদি সিমিলারিটি পাও, তাহলে তোমরা তাকে কাক বলে দেবে, নতুনটাকে। সেইভাবেই তাহলে নতুন অজানা জীবকে আমরা চিনতে পারবো। আর কি, জীব বৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞান আসবে কি করে? দেখো, আমরা আমার এই তুমি ধরো ভাবো যে তুমি ধরো ঘর থেকে বেরোচ্ছ, তোমার ঘর থেকে বেরানো থেকে শুরু করে তোমার স্কুল যাওয়া পর্যন্ত তুমি কত ধরনের গাছ দেখতে পাও, হুম, কত ধরনের মানুষ দেখতে পাও, কত ধরনের প্রাণী দেখতে পাও। তাহলে এতগুলো যে জীব বৈচিত্র্য, মানে এতজনের নাম, এতজন যে বিভিন্ন বিভিন্ন টাইপের, যেমন আমরা কিছুকে ছাগল বলছি, কিছুকে গরু বলছি, কিছুকে বাঘ বলছি, কিছুকে মানুষ বলছি। তাহলে কত ধরনের বিভিন্নতা আছে আমাদের জীব বৈচিত্র্য, তা সেটা সম্পর্কে একটা জ্ঞান পাই আমরা। আর জীবের শনাক্তকরণ তো বললাম। আচ্ছা, বিবর্তন বোঝার সহায়তা। দেখো, ট্যাক্সোনমির আর একটা ভালো দিক হচ্ছে আমরা বিবর্তন সম্পর্কে আইডিয়া করতে পারি। মানে কোন জীবটা কোন জীব থেকে এসছে, মানে তার পূর্বপুরুষকে, এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই আমরা। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। আর অন্যান্য বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক তো রয়েছে ট্যাক্সোনমিতে, কারণ ট্যাক্সোনমি পড়তে হলে আমাকে অ্যানাটমি পড়তে হবে, আমাকে ফিজিওলজি পড়তে হবে, হুম, কোন জায়গাতে সেই জিনিসটা আছে মানে বায়োজিওগ্রাফি পড়তে হবে। তা সবকিছু কিন্তু মিক্সচার হচ্ছে ট্যাক্সোনমি আছে। সবকিছু মিলে কিন্তু ট্যাক্সোনমি থেকে আমাকে ইউজ করতে হবে। তাহলে সেগুলো একটা হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্যাক্সোনমির গুরুত্ব। আচ্ছা, এবারে আসি কি না হায়ারার্কি। কি জিনিস এই হায়ারার্কি? এবার দেখো, তোমাকে যদি বলা হয় যে স্কুলে সবচেয়ে পাওয়ারফুল যিনি সবার উপরে আছেন থেকে শুরু করে সবচেয়ে নিচ পর্যন্ত পরপর যদি সাজাতে বলা হয়, তুমি কিরকম সাজাবে? তুমি ধরো প্রথমে বললে সবার উপরে আছে আমাদের ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি যদি বলি, সবার উপরে আছে আমাদের ম্যানেজিং কমিটি। স্কুলের সবার উপরে আছে আমাদের ম্যানেজিং কমিটি। তারপরে আছেন আমাদের হেডমাস্টার মশাই। আমাদের হেডমাস্টার মশাই আছেন। আচ্ছা, হেডমাস্টার মশাই পর আমাদের আছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট এইচএম। তারপরে আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচারের পর আছেন হয়তো আছেন আমাদের ক্লার্ক। তো দেখো, পরপর একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন সবাইকে যদি পরপর আমরা সাজাই, এরকম সাজানোকে বলা হয়ে থাকে হায়ারার্কি। এই একই জিনিস, এই হায়ারার্কি শব্দটা আমরা রাজা মহারাজার টাইমে, রাজা মহারাজার সময়ও আমরা কিন্তু পেয়ে থাকি। রাজা, রাজার আন্ডারে থাকবে আমাদের, ধরো প্রথমে হচ্ছে আমাদের রাজা, রাজা, রাজার আন্ডারে আমার থাকে মন্ত্রী, মন্ত্রীর নিচে থাকছে আমাদের প্রজা। তো এই যে এই ব্যবস্থাকে বলা হচ্ছে আমার কি না হায়ারার্কি। এরকম ব্যবস্থাকে বলা হচ্ছে হায়ারার্কি। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও আমরা এই হায়ারার্কি ব্যাপারটাকে দেখতে পাই। শ্রেণীবিন্যাসে জীবদের যদি ক্রমানুসারে বিভক্ত করা হয়, বড় থেকে ছোট গ্রুপ পর্যন্ত পরপর সাজানো হয়, এই টেকনিককে বলা হচ্ছে কিনা আমাদের হায়ারার্কি। বুঝেছো? এই হায়ারার্কি শব্দ প্রথম প্রবর্তন করেছিলেন কে এই সিস্টেমটা? না ক্যারোলাস লিনিয়াস। আবার সে চলে এলো ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস প্রথম এই সিস্টেমে, তার ওনার যে লেখা সিস্টেমে ন্যাচুরি বইটা, সিস্টেমে ন্যাচুরি বইতে প্রথমবার তিনি এই হায়ারার্কি শব্দটি ব্যবহার করেছিলেন, যেটাকে বলা হয়ে থাকে কি না লিনিয়ান হায়ারার্কি, যেটাকে বলা হয় আমাদের লিনিয়ান হায়ারার্কি। তো ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে একটু জেনে নিই। ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বইয়ের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে আমাদের সিস্টেমা ন্যাচুরি, একটা আমাদের সিস্টেমা ন্যাচুরি, সিস্টেমা ন্যাচুরি এইটা, সিস্টেমা ন্যাচুরি। আর একটা হচ্ছে আমাদের স্পিসিস প্ল্যান্টেরাম। এই দুটোর নাম যেন ভালো করে মনে থাকে, অবশ্যই যেন এই দুটোর নাম ভালো করে মনে থাকে, যে ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বইয়ের নাম কি, সিস্টেমা ন্যাচুরি আর স্পিসিস প্ল্যান্টেরাম। তো প্ল্যান্টেরাম নাম শুনে বুঝতে পারছো যে এগুলো হচ্ছে, এখানে উদ্ভিদ বিষয়ে আলোচনা করা হয়েছে, প্ল্যান্ট বা উদ্ভিদ বিষয়ে আলোচনা করা হয়েছে। আর অবভিয়াসলি এটা আমার প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা যদি উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, এটা আমাদের প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যানিমেল নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়াসে লেখা বইয়ের নাম।
আর অবশ্যই কত সালে 1758 হচ্ছে আমার স্পিসিস সিস্টেমাচুরি, আর 1753 হচ্ছে আমাদের স্পিসিস প্ল্যান্টারাম লেখা বইটা। আর লিনিয়ান হায়ারার্কি বললাম। এবারে চলে আসি লিনিয়ান হায়ারার্কির ধাপগুলো, 7টা ধাপ। এইখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। কিরকম কোশ্চেনটা? না, বড় থেকে ছোট সাজাও, এরকম ব্যবস্থাটা আসবে যে বড় থেকে ছোট সাজাও। দেখো, বড় থেকে যখন ছোট সাজাবে কি কি আসবে? রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। কি কি? রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। টোটাল 7টা। তো টোটাল 7টা আমাদের ধাপ রয়েছে। টোটাল 7টা আমাদের ধাপ রয়েছে। তো এটা তোমাকে কোশ্চেন কেমন করে? তোমাকে পরপর দিয়ে দিল, উল্টো পাল্টা করে দিল, এদিক ওদিক করে দিল, রাজ্যকে আগে দিয়ে দিল, পর্বকে সবার আগে দিয়ে দিল, প্রজাতি এদিকে করে দিল, গণ এদিকে করে দিল, দিয়ে তোমাকে সাজাতে বলতে বলবে। মানে এমসিকিউতে অপশন দিয়ে দিবে যে কোন হায়ারার্কিটা সঠিক ধাপে আছে। আছে, এরকম তোমাদের সাজাতে দেবে। তো হ্যাঁ, এখানে একটা জিনিস বলার, যে যখন পর্ব পড়বো আমরা, উদ্ভিদের ক্ষেত্রে আমরা পর্বকে বলেছি বিভাগ, আর প্রাণীদের ক্ষেত্রে পর্বকে পর্ব বলি। ঠিক আছে, সেটা একটা আলাদা ডিফারেন্স আছে, আর কিছু নেই, সবগুলো সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে। তো যেটা আমাদের লিনিয়ার হায়ারার্কিতে 7টা, সেটা আমাদের আইসিবিএন হচ্ছে 24টা ধাপ, আর সিম্পসন যেটা করেছিলেন তার 21টা ধাপ। মানে কত বড় ভাব, এটা অনেক ছোট সেই হিসাবে, তাই না? তো শুরু করা যাক সবচেয়ে নিচ থেকে। সবচেয়ে নিচ থেকে প্রজাতি থেকে শুরু করি আমরা। প্রজাতি কাকে বলে? দেখো, এদের যতগুলো আছে সবার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পাবলিকটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর সংজ্ঞাটা, প্রজাতি কাকে বলে। তো যদি সংজ্ঞাটা এমনি বলে দিই, যে প্রজাতি হচ্ছে এমন দুটো জীব গোষ্ঠী যারা পরস্পর থেকে প্রজননগতভাবে আলাদা। প্রজাতি হচ্ছে এমন দুটো জীব গোষ্ঠী যারা পরস্পর থেকে প্রজননগতভাবে আলাদা। প্রজননগতভাবে, আর প্রজননগতভাবে সাথে আমার জিনগতভাবে আলাদা। কিছু বুঝতে পারলে? বুঝতে পারলে না তো? চলো দেখা যাক ব্যাপারটা কি হলো। ধরো আমি এখানে একটা ঘর আঁকলাম, ঘরটাকে একটু সুন্দর আঁকা যাক। চলো, ধরো এখানে একটা ঘর এঁকেছি, আর আরেকটা ঘর এটা, ধরো আরেকটা ঘর এটা। তো তো এইখানে এই ঘরে আছে আমাদের অনেকগুলো কুকুর। এখানে আছে আমাদের অনেকগুলো কুকুর, আর এই ঘরে আছে অনেকগুলো বিড়াল। এবার ছবি তো এখানে আঁকতে পারবো না, বুঝতে পারছো? কুকুর আর বিড়ালের ছবি তো আঁকতে বসতে পারবো না, বুঝে না তোমরা? তাহলে এটা এইখানে যে যারা আছে তারা হচ্ছে বিড়াল, মানে এটা হচ্ছে আমাদের বিড়ালের জনগোষ্ঠী। বিড়ালের জনগোষ্ঠী, বিড়ালের জনগোষ্ঠী। আর এটা হয়ে যাচ্ছে আমাদেরকে না কুকুরের জনগোষ্ঠী। এটা হচ্ছে আমাদের কুকুরের জনগোষ্ঠী। বুঝেছে? তো এবারে জিনিসটা দেখো, এবারে জিনিস দেখো, এটা কুকুর আর এটা হচ্ছে আমাদের বিড়াল। বুঝতে পারলে? বুঝাতে কি আছে, কিছু নেই এতে। এবার একটা জিনিস ভাবো, কোনোদিন দেখেছো যে কুকুর বিড়ালের সঙ্গে প্রজনন করছে? কখনো দেখেছো? কখনো সম্ভব নয়। কুকুর কোনোদিন বিড়ালের সঙ্গে প্রজনন করতে পারে না বা করে না। তাহলে কুকুর বিড়ালের সঙ্গে প্রজনন করছে না। তো বাবু, বিড়ালকে কুকুরের সঙ্গে প্রজনন করে? সেটাও করে না। তাহলে এটাও হবে না, বিড়ালও কুকুরের সঙ্গে প্রজনন করবে না। এখানেও ক্রস। কিন্তু কুকুর তো কুকুরের সঙ্গে প্রজনন করে, বিড়াল তো বিড়ালের সঙ্গে প্রজনন করে, নিজেদের মধ্যে তো প্রজনন করতে পারছে, অন্য জনগোষ্ঠীর সঙ্গে প্রজনন করছে না। দেখো, কুকুর কুকুর কুকুরের সঙ্গে প্রজনন করতে পারছে, কুকুরের সঙ্গে প্রজনন করতে পারছে। বিড়াল বিড়ালের সঙ্গে প্রজনন করতে পারছে, বিড়াল বিড়ালের সঙ্গে প্রজনন করতে পারছে। কিন্তু তারা এরকম জনগোষ্ঠী আর একটার সঙ্গে কিন্তু প্রজনন করছে না। এরকম দুটো জনগোষ্ঠী যারা পরস্পর প্রজনন করে না, মানে প্রজননগত ভাবে তারা ভিন্ন হয়ে গেল, এদের কি বলা হচ্ছে? আমাদের একটা স্পিসিস। তাহলে এ হয়ে যাবে আমাদের ক্যাট স্পিসিস, এ হয়ে যাবে আমাদের ক্যাট স্পিসিস,
বিড়াল স্পিসিস, আর সে হয়ে যাবে আমাদের ডগ স্পিসিস, এ হয়ে যাবে আমাদের ডগ স্পিসিস। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি হলো, যে দুটো এমন জনগোষ্ঠী যারা পরস্পর থেকে প্রজননগতভাবে আলাদা হয়ে গেল, আলাদা, তাদেরকে বলা হবে আমাদের প্রজাতি। আর প্রজনন হচ্ছে না মানে জিনও কিন্তু ট্রান্সফার হবে না। স্বাভাবিক কথা, আমরা যেরকম আমাদের মা বাবা থেকে জিন পাচ্ছি, কিন্তু আমার জিন তো কুকুরের দেহে যাবে না, বা কুকুরের জিন তো বিড়ালের দেহে যাবে না, কারণ তারা প্রজনন করছে না। তাহলে এরা জিনগত ভাবেও কিন্তু ভিন্ন হয়ে গেল, প্রজাতিরা জিনগত ভাবেও কিন্তু ভিন্ন, জিনগত ভাবেও ভিন্ন, বুঝছেন? তাহলে একটা হচ্ছে প্রজননগত দিক থেকে আলাদা, প্লাস হচ্ছে জিনগতভাবে ভিন্ন। এই জন্য আমরা এই সংজ্ঞাটা পড়ে থাকি, দেখো জনগতভাবে বিচ্ছিন্নপ্রাপ্ত এবং জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র জীবগোষ্ঠীকে বলা হয় প্রজাতি। বোঝা গেল? সো প্রজাতির আর বাকি যেগুলো আছে না, এগুলো এগুলো সবচেয়ে ইজি সংজ্ঞা এদের, মানে যেটা হবে তার পরেরটা সেই সাদৃশ্যযুক্ত। যেমন প্রজাতি, তারপরে গণ আছে, তো তার উপর তো গণ আছে, তাহলে একই রকম প্রজাতি মিলে তৈরি হয়, একই রকম সাদৃশ্যযুক্ত প্রজাতি মিলে তৈরি হবে আমার গণ, একই রকম সাদৃশ্যযুক্ত গণ মিলে তৈরি হবে গোত্র, একই রকম সাদৃশ্যযুক্ত গোত্র মিলে তৈরি হবে বর্গ, একই রকম সাদৃশ্যযুক্ত বর্গ মিলে তৈরি হবে শ্রেণী, তারপরে একই রকম শ্রেণী মিলে তো একই রকম সাদৃশ্যযুক্ত শ্রেণী মিলে তৈরি হবে আমাদের পর্ব, একই রকমের সাদৃশ্যযুক্ত পর্ব মিলে তৈরি হবে আমাদের রাজ্য। তাহলে দেখো, শুধু এইটা সংজ্ঞাটা আলাদা, বাকি সবার সঙ্গে তার আগের সঙ্গে ম্যাচ খাওয়ানো। ঠিক আছে, তাহলে এটা বেশি বলছি না, প্রজাতিতে ভালো করে করে রাখবেন। এবারে এই যে প্রজাতি বললাম, প্রজাতির প্রথম ধারণাটা কে দিয়েছিলেন, মানে প্রথম এই প্রজাতি শব্দের প্রবর্তক কে ছিলেন? প্রজাতি শব্দের যিনি প্রবর্তক ছিলেন তিনি ছিলেন জন রে। জন রে প্রজাতি শব্দের প্রবর্তক ছিলেন আমাদের জন রে। বুঝছেন? প্রজাতি শব্দের প্রবর্তক আমাদের জন রে। আর তিনি কিন্তু এই সংজ্ঞাটা দিয়েছিলেন যে প্রজাতি হচ্ছে এমন দুটো জীবগোষ্ঠী যারা পরস্পর থেকে জিনগতভাবে ভিন্ন। ইনি কিন্তু তাহলে দিয়েছিলেন যে প্রজাতি শব্দের আসল সংজ্ঞাটা। বুঝছেন? জন রে। তো এবারে প্রজাতির ধারণা হিসেবে বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধারণা দিয়েছে। তিনটা মেন ধারণা আমরা পাই এখানে। একটা হচ্ছে ফিনেটিক ধারণা, ফিনেটিক ধারণা, আর একটা হচ্ছে আমাদের ফিনেটিক, ফাইলোজেনেটিক, আর একটা হচ্ছে আমাদের কি না জেনেটিক ধারণা। তিনটা নামে লাস্টে টিক আছে, গুলি ফেলবে না। ফিনেটিক, ফাইলোজেনেটিক, আর হচ্ছে আমাদের জেনেটিক। ফিনেটিক, ফিনেটিক নামটা কোত্থেকে এসছে? এই ফিনেটিক নামটা কোত্থেকে এসছে আমাদের? ফিনেটিক নামটা এসছে ফিনোটাইপ থেকে। এই যে ফিনেটিক নামটা দেখছি আমরা, এই ফিনেটিক নামটা এসছে কোত্থেকে না ফিনোটাইপ থেকে। এবার তোমরা এই মুহূর্তে ক্লাস 10 থেকে বেরিয়েছো, তো আশা করি তোমরা ফিনোটাইপ মানে ভালো করে জানো। ফিনোটাইপ মানে হচ্ছে কি আমাদের, মনে পড়ছে গো? বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপগত ভাবে সদৃশ্য জীবগোষ্ঠী যাদের বাহ্যিক আকৃতি এবং অন্য জীবগোষ্ঠী থেকে পৃথক, এইরকম জনগোষ্ঠীকে বলা হয় কি আমাদের না প্রজাতি। কি বললাম, যে এমন জনগোষ্ঠী দ্বারা মানে বাইরের দিক থেকে, বাইরের গঠন অনুযায়ী অন্য জীবগোষ্ঠী থেকে আলাদা। কিরকম কথার ব্যাপারটা বলি, এখন যদি বলি কুকুর আর বিড়াল, দুজনের মধ্যে তুমি দেখেই বলে দেবে, যেটা প্রথম স্লাইডে দেখলাম, আমরা তো বাইরে থেকে দেখে দেখে চিনছিলাম তাদেরকে। তাহলে সেই যে টেকনিকটা, সেখানে কি হচ্ছে, সবাইকে আমরা আলাদা আলাদা ভাবে প্রজাতি হিসেবে দেখলাম। এটাই হচ্ছে আমাদের কি না ফিনেটিক, ফিনেটিক প্রজাতি ধারণা হয়েছে। যেমন দেখো এক এক ধরনের গাছের বিভিন্ন প্রজাতি বাহ্যিক গঠনগত দিক থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রজাতি। আচ্ছা, ফাইলোজেনেটিক প্রজাতি ধারণার কথা অর্থ কি? ফাইলোজেনিক কথার অর্থ হচ্ছে আমরা যখন পূর্বপুরুষ থেকে আসব, মানে তার বিবর্তনগত ইতিহাস থেকে যখন আমরা আসবো, তখন তাকে বলবো ফাইলোজেনি। মানে আমি যদি বলি ফাইলোজেনি মানে কি, ফাইলোজেনি, ফাইলোজেনি মানে হচ্ছে আমাদের বিবর্তনগত ধারণা, বিবর্তনগত ধারণা, যেখানে আমরা কি নিয়ে আলোচনা করব না পূর্বপুরুষ নিয়ে, পূর্বপুরুষ নিয়ে আলোচনা করব, পূর্বপুরুষ নিয়ে আলোচনা করে থাকি, তাকে বলা হচ্ছে ফাইলোজেনি। তাহলে ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্টটা কি না প্রজাতি হলো জাতিগত বিবর্তনের
অগ্রভাগে অবস্থিত ক্ষুদ্র জীবগোষ্ঠী যারা একই পূর্বসূরি থেকে উৎপন্ন। কথার মানে কি? এখন যদি ধরো এখানে আছে আমার কুকুর, বিড়াল, আর ধরো হিউম্যান, কুকুর, বিড়াল আর মানুষ। তো তিনজনের তো অরিজিন আলাদা হবে, তিনজনের তো অরিজিন নিশ্চয়ই আলাদা হবে। কুকুর নেকড়ে থেকে এসছে, বিড়াল ধরো এই সিংহের ওই গোষ্ঠী থেকে এসছে। তো এই কি হলো তাহলে? বিবর্তনগত ভাবে তাহলে আলাদা হয়ে গেল, বিবর্তনগত ভাবে আলাদা হয়ে গেল। আমরা এসেছি বানর থেকে, বানরের প্রাইমেট থেকে এসেছি, এর থেকে এসেছি। তাহলে দেখো সবাই কিন্তু পূর্বপুরুষ আলাদা। তাহলে প্রজাতি হচ্ছে এমন জীবগোষ্ঠী যাদের পূর্বপুরুষটা আলাদা ছিল, সেটাকে বলা হচ্ছে আমাদের ফাইলোজেনেটিক প্রজাতি ধারণা। যেমন বিবর্তনের মাধ্যমে মানুষের প্রজাতি, এই মানুষের প্রজাতি আমরা ক্লাস 12 পড়বো। আমাদের শুধুমাত্র কিন্তু হোমোসেপিয়েন্স সেপিয়েন্স ছিল না, আমাদের কিন্তু হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, এরকম অনেক আরো অন্যান্য প্রজাতিও ছিল। তো সেগুলো একটা আমাদের ফাইলোজেনেটিক প্রজাতির ধারণা। আর জেনেটিক প্রজাতির ধারণাটা যেটা হচ্ছে কি না, আমরা জিনগতভাবে আলাদা হব। যে জনসংখ্যা জিনগত বৈশিষ্ট্য একই, যা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্ণয় করা হয়। কথার মানে পুরো বলে দিচ্ছি। দেখো ধরো মানুষ, মানুষ, আরো একটা মানুষ, দুটো মানুষ, আবার এখানে আছে বিড়াল, বিড়াল, আবার আছে ধরো ডগ, আবার আছে ডগ। তো এবারে আমি যদি বলি জিনগতভাবে কারা কারা একই, চোখ বন্ধ করে তোমরা বলে দেবে যে মানুষ আর মানুষের মধ্যে ডিএনএ একই হবে, মানুষ আর মানুষের মধ্যে ডিএনএ একই হবে, বিড়াল আর বিড়ালের মধ্যে ডিএনএ একই হবে, আর কুকুর আর কুকুরের মধ্যে ডিএনএ একই হবে। তাহলে হয়ে গেল তোমার জেনেটিক প্রজাতির ধারণা, হ্যাঁ না? যাদের একই রকমের জিন যারা বহন করছে তারা হয়ে গেল আমাদের একই প্রজাতি। আমরা মানুষ, আমি মানুষ, তুমি মানুষ, আমরা একই টাইপের জিন বহন করছি। কুকুর কুকুরের মতো জিন বহন করছে, এই জন্য তার যখন বাচ্চা হবে তার কুকুরের বাচ্চা হয়, মানুষ যখন হয় তার মানুষের বাচ্চা হয়। হ্যাঁ, চলো, যেমন কুকুরের বিভিন্ন জাত যাদের ডিএনএ আলাদা হয়। এই কথার মানে কি? কুকুরের বিভিন্ন জাত যাদের ডিএনএ আলাদা হয়, দেখবে বিভিন্ন কুকুর পাওয়া যায় না, বিভিন্ন ব্রিডের কুকুর, সেই কথা বলা হচ্ছে। আচ্ছা, স্পিসিয়েশন বা প্রজাতির ধারণা। স্পিসিয়েশন কথার অর্থ কি? স্পিসিয়েশন কথার অর্থ হচ্ছে স্পিসিস তৈরি। সিম্পল পাতি বাংলা যদি বলি, স্পিসিজ বা প্রজাতি সৃষ্টি, স্পিসিজ বা প্রজাতি তৈরি, তাকেই বলা হয় আমাদের কি? স্পিসিয়েশন। যে প্রক্রিয়ায় নতুন প্রজাতি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্পিসিয়েশন। বুঝলে? তাহলে সিম্পল কথা আর যদি একটু করে বলি, যে স্পিসিয়েশন হচ্ছে ধরো এইটা হচ্ছে আমার একটা বিশেষ জীবগোষ্ঠী ছিল, এখান থেকে কোনো কারণে দুটো আলাদা জীবগোষ্ঠী তৈরি হচ্ছে, দুটো আলাদা জীবগোষ্ঠী তৈরি হচ্ছে, যারা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হলেও তারা পরস্পর কিন্তু আর প্রজনন করতে পারছে না। কথার মানে কি বললাম? যে এটা ধরো একটা আমাদের প্রজাতি, প্যারেন্টাল প্রজাতি, বা যাকে বলবো আমরা পূর্ববর্তী জনসংখ্যা, সেখান থেকে দু ধরনের জনগোষ্ঠী তৈরি হচ্ছে যারা পরস্পর কিন্তু আর প্রজনন করতে পারবে না, পরস্পর আর প্রজনন করতে পারবে না। তাহলে দুটো আলাদা প্রজাতি সৃষ্টি হয়ে গেল। এরকম করে প্রজাতি সৃষ্টিকে বলা হচ্ছে আমাদের স্পিসিয়েশন। দেখে নিতে পারো যে এটা হচ্ছে আমাদের প্যারেন্টাল স্পিসিস, আর এগুলো হচ্ছে নতুন যে স্পিসিস তৈরি হলো। আর স্পিসিস তৈরি হয়ে গেছে মানে এরা কোনোদিন আর নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে না, মানে এরা জিনগত ভাবেও আলাদা হয়ে গেল। হলো? চলো, এবারে আমরা পড়বো কি না, এই প্রজাতি সৃষ্টি ক প্রকার। প্রজাতি সৃষ্টি হচ্ছে আমাদের দু প্রকারের হয়, একটাকে বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, আর একটাকে বলা হচ্ছে সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে আসে, অ্যালোপ্যাট্রিক কোনটা, সিম্প্যাট্রিক কোনটা। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, অ্যালো কথার অর্থ আগে জেনে নি। এই যে বলছি অ্যালো, অ্যালো, অ্যালো কথার অর্থ হচ্ছে ভিন্ন, ভিন্ন বা ডিফারেন্ট। অ্যালো কথার অর্থ হচ্ছে ভিন্ন বা ডিফারেন্ট। মানে ধরো একটা প্রজাতি, একটা একটা বড় ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতি থাকতো, এরকম প্রজাতিরা থাকতো, বিভিন্ন প্রজাতির মানে একই প্রজাতির বিভিন্ন জীবগুলো থাকতো। কোনো কারণে কি হয়েছে, এই মাঝখানে একটা ভৌগোলিক
ব্যারিয়ার তৈরি হয়েছে, পাহাড় হতে পারে, নদী, গিরিখাত হতে পারে, অনেক কিছু হতে পারে। এর ফলে কি হচ্ছে, এই জীবগোষ্ঠীর যে জীবগুলো তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এবার আলাদা হতে হতে এমন একটা টাইম আসবে যখন কি হয় বলতো, এই যে জীবগোষ্ঠীগুলো ছিল, এরা এদের মধ্যে জিনগুলো আলাদা হয়ে যাবে, জিনগুলো আলাদা হয়ে যাবে, আর এর জিনগুলো এর থেকে আলাদা হয়ে যাবে। এর ফলে কি হলো, দুটো আলাদা প্রজাতি তৈরি হয়ে গেল। এই রকমের স্পিসিয়েশনকে বলা হচ্ছে কি আমাদের অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। যখন কোনো নতুন প্রজাতি ভৌগোলিক বাধার কারণে মূল জনসংখ্যা থেকে পৃথক হয়ে যায়, মূল জনসংখ্যাটা পুরোটা ছিল, সেখান থেকে এরা পৃথক হয়ে গেল। এই যে পৃথক হয়ে যাওয়া ঘটনাটাকে বলা হচ্ছে আমাকে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে কি না, ডারউইনের ফিঞ্চ। ডারউইনের যে ফিঞ্চ পাখি, গ্যালাপেগোস দ্বীপপুঞ্জ তোমরা পড়েছো। গ্যালাপেগোস দ্বীপপুঞ্জে অনেকগুলো দ্বীপপুঞ্জ যখন বলছো মানে অনেকগুলো দ্বীপ আছে। অনেকগুলো দ্বীপ থাকার কারণে ভৌগোলিক ভাবে তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। বিভিন্ন দ্বীপ, বিভিন্ন দ্বীপে বিভিন্ন পাখি গেছে, ফলে তারা পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। সেখানে থাকতে থাকতে তারা পরস্পর মূল যে পাখি, ফিঞ্চ পাখির যে ইয়ে ছিল, মানে ইয়ে প্রজাতি ছিল, সেখান থেকে তারা আলাদা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে আমাদের সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। আরেকটা কি, সরি অ্যালোপ্যাট্রিক, আরেকটা কি সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। সিম কথার অর্থটাকে জেনে নিই। সিম কথার অর্থ কিন্তু খাবার সিম নয়, বা মোবাইলে ভরার সিম নয়। এখানে সিম কথার অর্থ কি, এই সিম কথার অর্থ হচ্ছে একই। অ্যালো কথার অর্থ যদি ভিন্ন হয়, সিম কথার অর্থ হচ্ছে একই বা সেম। হয়েছে? তাহলে যখন একই ভৌগোলিক অঞ্চলে থাকা সত্ত্বেও, মানে এখানে কোনো ভৌগোলিক বাধা হচ্ছে না, এখানে বাধাটা অন্য। এখানে হচ্ছে জিনের কোনো মিউটেশন হচ্ছে, মানে জিনের কোনো জেনেটিক চেঞ্জ হচ্ছে, বাস্তুতন্ত্রগত কারণে কোনো চেঞ্জ হচ্ছে। এইসব কারণের ফলে যখন প্যারেন্টাল প্রজাতি থেকে নতুন একটা আলাদা প্রজাতি সৃষ্টি হয়, তাকে বলবো কি আমাদের সিম্প্যাট্রিক। মানে একই ভৌগোলিক অঞ্চলে থাকা সত্ত্বেও তাদের মধ্যে যখন বিভিন্নতা আসছে। আর অবশ্যই এটি প্রধানত আমাদের জেনেটিক ভ্যারিয়েশনের জন্যই আসছে, জেনেটিক পরিবর্তন বা আচরণগত পার্থক্যের জন্যই আসছে এটা, হ্যাঁ না? এটাকে বলা হচ্ছে কি আমাদের, এটাকে বলা হচ্ছে আমাদের না সিম্প্যাট্রিক স্পিসিয়েশন হলো। তাহলে অ্যালোপ্যাথিক ছিল আমাদের ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চল হয়ে যাওয়ার জন্য হচ্ছিল, আর সিম্প্যাথিক হচ্ছে একই ভৌগোলিক অঞ্চলের থেকেও জিনগতভাবে তারা আলাদা হয়ে যাচ্ছে। জিনগত হতে পারে, তোমার আচরণগত পরিবর্তন হতে পারে, এইসব কারণে হচ্ছে আমাদের সিম্প্যাথিক স্পিসিয়েশন। যেমন হচ্ছে আমাদের কিছু উদ্ভিদ প্রজাতি পলিপ্লয়েডি হওয়ার কারণে তারা জিনগতভাবে আলাদা হয়ে যায়। পলিপ্লয়েডি ব্যাপারটা তোমরা ক্লাস 12-এ পড়বে। পলিপ্লয়েডি যখন একাধিক সেট ক্রোমোজোম থাকে তাকে পলিপ্লয়েডি বলছি আমরা। আর বিভিন্ন কীটপতঙ্গের মধ্যে ধরো একই জায়গায় বিভিন্ন কীটপতঙ্গ আছে, বিভিন্ন কীটপতঙ্গের মধ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন বা আচরণগত পরিবর্তন, এসব কারণে কি হয় বলতো, মাঝে মাঝে তারা আলাদা হয়ে যায় পরস্পর থেকে, মানে মূল যে প্যারেন্টাল স্পিসিস তার থেকে তারা আলাদা হয়ে যায়। এটাকে বলা হচ্ছে সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। বুঝলে? তাহলে দু ধরনের হলো। এবার ছবিতে একবার দেখে নেওয়া যাক কিরকম হয়। দেখতে পাচ্ছ ভৌগোলিক অঞ্চলটা মাঝখান থেকে ভাগ হয়ে গেছে, এখানে মাঝখান থেকে ভৌগোলিক অঞ্চলটা ভাগ হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে তাকে বলছি আমরা অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। আর দেখো এইখানে সেই ভৌগোলিক অঞ্চলে কোনো পরিবর্তন হয়নি, এই উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন এসে গেছে। মানে এগুলো যেগুলো, এগুলো হচ্ছে, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এদের মধ্যে কিছু পরিবর্তন এসছে, ধরো কিছু মিউটেশন এসে গেছে, বুঝছে, কিছু মিউটেশন এসে গেছে, তো যার ফলে এখানে পরিবর্তন চলে এসছে, ফলে এরা এদের থেকে দেখো আলাদা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে আমাদের সিম্প্যাট্রিক স্পিসিয়েশন হলো। তো এবারে আসি আমাদের কিনা ট্যাক্সন কাকে বলে। দেখো আমরা যে পড়লাম না, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, পরপর যে শ্রেণী ধাপের মতো আছে, প্রত্যেকটা শ্রেণীর ধাপকে বলা হচ্ছে ট্যাক্সন। মানে রাজ্য একটা ট্যাক্সন, পর্ব একটা ট্যাক্সন, শ্রেণী একটা ট্যাক্সন, প্রত্যেকটা শ্রেণীর ধাপকে বলা হচ্ছে একটা করে ট্যাক্সন। তাহলে ট্যাক্সন হলো জীববিদ্যা শ্রেণীবিন্যাসগত একক। এটা হচ্ছে কে না আমাদের শ্রেণীবিন্যাসগত একক, শ্রেণীবিন্যাসগত একক। বুঝে? তাহলে এটি হচ্ছে আমাদের ট্যাক্সন। ট্যাক্সন হলো আমাদের শ্রেণীবিন্যাসগত একক। আচ্ছা, এবার উদাহরণ যদি বলে দিই, উদাহরণ আমার সেই রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি পরপর সাজানো আছে। আর এইভাবেই কিন্তু সাজানোটা মনে রাখবে। তোমরা দুভাবে মনে রাখতে পারো, এক হচ্ছে উল্টো দিক থেকে মনে রাখতে পারো, মানে নিচ থেকে বড়, মানে ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট, দুভাবে কিন্তু মনে রাখবে। একটা মনে রাখলে আর একটা মনে থেকে যাবে, পরীক্ষার সময় খাতা লিখে নিতে পারো। এই যে কোনো স্তরের গোষ্ঠীকেই আমরা বলে থাকি ট্যাক্সন। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ট্যাক্সন কে?
শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম ট্যাক্সন, ক্ষুদ্রতম ট্যাক্সনটাকে, ক্ষুদ্রতম ট্যাক্সন হচ্ছে আমাদের প্রজাতি, ক্ষুদ্রতম ট্যাক্সন হচ্ছে আমাদের প্রজাতি। আর বৃহত্তমকে, বৃহত্তম হচ্ছে রাজ্য। যদি বৃহত্তম বলি, বৃহত্তম হয়ে যাচ্ছে আমাদের রাজ্য, রাজ্য আমাদের বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম যদি আমাদের স্পিসিস হয়, ক্ষুদ্রতম যদি স্পিসিস হয়, বৃহত্তম হয়ে যাবে আমাদের রাজ্য। বুঝছে? এটাও একটা কোশ্চেন তোমাদের দেয় যে আমাদের ক্ষুদ্রতম এর নাম, ট্যাক্সনের নাম কি, বৃহত্তম ট্যাক্সনের নাম কি। আচ্ছা, এবারে আসি যে সায়েন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ। দেখো, সায়েন্টিফিক নেম কথার অর্থ বা দ্বিপদ নামকরণ করার অর্থ কি না, যদি কোনো জীবের নাম আমি দুটো পদ দিয়ে ইউজ করি, মানে গণ প্রজাতি এইভাবে যদি ইউজ করি, যেমন দেখো আমার নাম কৌস্তব দাস, নাম হচ্ছে কৌস্তব, সারনেম হচ্ছে আমার দাস, এটা হচ্ছে এক ধরনের দ্বিপদ নামকরণ। সেরকম আমরা পড়েছি ইয়েতে, ক্লাস 10 তোমরা পড়েছো এই যে মাইমোসা পুডিকা, তারপরে ডেসমোডিয়াম গাইডেন্স, বা ধরো মটর গাছের ক্ষেত্রে হলে পাইসাম স্যাটিভাম, শব্দ দুটো দুটো করে পদ ইউজ করা হয়েছে। এটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ বা সাইন্টিফিক নেম। দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার, বা আর একটা যদি বলি, একে বলা হয় আমাদের কিনা সাইন্টিফিক নেম, সাইন্টিফিক, সাইন্টিফিক নেম। বুঝলে? তো প্রথম এই, তাহলে এই জিনিসটা করছি কেন, সাইন্টিফিক নেমটা করা হলো কেন? ও ধরে নাও, ধরে নাও একটা আম আঁকছি, চলো এখন তো গরমকাল পড়ছে, চলো একটা আম আঁকি। ধরো এটা একটা আম আঁকলাম, কি দেখে লোভ লাগছে নাকি গো? হ্যাঁ, মোটামুটি একটা আম আঁকা হয়েছে আর কি, না এটা একটা আম আঁকা হলো। এই আম পাতা জোড়া 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 তো নাই এখানে, না আম পাতা আম। এবার ধরো তুমি একটা কনফারেন্সে গেছো, সেখানে সেমিনার হচ্ছে আম নিয়ে, ঠিক আছে? তো এবারে সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষরা এসছে, সবার ভাষা আলাদা। কেউ আমকে বলছে, কেউ ধরো তাদের মধ্যে কেউ আমকে বলছে ম্যাঙ্গো, কেউ আমকে বলছে ম্যাঙ্গো, আবার কেউ আমকে বলছে আম। বাঙালি যারা আমরা, আমরা বলে দিচ্ছি তাকে আম। আবার কিছু জন তার অন্য নাম বলছে, কিছু জন একে নাম দিচ্ছে আম্র, কিছু জন একে নাম দিচ্ছে আম্র, আবার কিছু জন একে নাম দিচ্ছে ধরো আহ যে কোনো ধরে নাও ক্যারি, ক্যারি। তো দেখো, একটা জিনিস তার এতগুলো নাম, সব তো কনফিউজ হয়ে যাবে সবাই। ধরো আমের ছবি দেওয়া হয়েছে, সবাই বলছে আরে এটা দিস ইজ ম্যাঙ্গো, আমরা বলবো আরে এটা না আম, কে বলবে আরে এ তো আম হ্যাঁ। তো কনফিউজ হয়ে যাবে সবাই, এতগুলো ভাষা যদি আঞ্চলিক নাম হয় সবাই তো কনফিউজ হয়ে যাবে। সেই জন্য বিজ্ঞানীরা একটা টেকনিক, মানে একটা পদ্ধতি আবিষ্কার করা, ঠিক করা হলো, বা একটা নিয়ম ঠিক করা হলো, যেটার উপর ডিপেন্ড, যেটা কি করবে, একটা নির্দিষ্ট জিনিসের একটা নির্দিষ্ট নাম দেওয়া হবে, আর সেটা বিজ্ঞানসম্মতভাবে দেওয়া হবে, এবং যে নামটা গোটা পৃথিবীতে সব জায়গায় সর্বজন গ্রাহ্য হবে, ওই রকম নামকে বলা হচ্ছে সাইন্টিফিক নেম। এটা কিন্তু যেসব এমনি সেমনি নাম দেওয়া নয়, এটা বিজ্ঞানসম্মতভাবে নাম দেওয়া। মানে আমরা তার বৈশিষ্ট্য দেখবো, তার তুলনা করবো সবকিছু থেকে দিয়ে নামটা দেবো, এটাকে বলা হচ্ছে আমাদের সাইন্টিফিক নেম। আর যদি আমি আমের বলি সাইন্টিফিক নেম, তাহলে আমের সাইন্টিফিক নেম তোমরা আশা করি জানো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আমাদের আমের আমের সাইন্টিফিক নাম। তাই এটাকেই বলা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। দ্বিপদ, এটা হচ্ছে আমাদের গণ, এই হয়ে যাচ্ছে আমাদের গণ, আর এই হয়ে যাচ্ছে আমাদের প্রজাতি, দুটো পদ, তাহলে হয়ে গেল আমাদের দ্বিপদ, দুটো পদ আছে, তো নাম হয়ে গেল আমাদের দ্বিপদ, হলো এটাই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। তো দ্বিপদ নামকরণের প্রবর্তকে, দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে আমাদের মিস্টার ক্যারোলাস লিনিয়াস। সেই বাবা ক্যারোলাস লিনিয়াস, সব জায়গাতে তুমি তাকে পাবে। ক্যারোলাস লিনিয়াস ছিলেন আমাদের দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক। আর কোন বইতে করেছিলেন? সিস্টেমা ন্যাচুরি বইতে তিনি করেছিলেন।
সিস্টেমা ন্যাচুরি বইতে প্রথম তিনি এই দ্বিপদ নামকরণের সম্পর্কে আলোচনা করেছিলেন যে কিভাবে নামগুলো করা হবে। এখনকার দিনে দ্বিপদ নামকরণটা যে সমস্ত সংস্থার দায়িত্বে আছে, মানে যারা দ্বিপদ নামকরণটা করায়, তারা হচ্ছে কি না, আমাদের একটা সংস্থার নাম হচ্ছে আইসিবিএন, আর একটা সংস্থার নাম আইসিজেডএন। স্টার মার্ক দিচ্ছি, বুঝতে পারছো যে এটা আমার এমসিকিউতে পড়ার জিনিস। আইসিবিএন মানে কি? আইসিবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আর তোমরা জানো বোটানি মানে হচ্ছে আমাদের উদ্ভিদ, আর নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ। তাহলে বোটানিক্যাল মানে হচ্ছে এই সংস্থাটা উদ্ভিদের নামগুলো ডিসাইড করে, উদ্ভিদের কি সাইন্টিফিক নাম হবে। আর আইসিজেডএন মানে কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। জু মানে আমরা জানি চিড়িয়াখানা, মানে সেখানে প্রাণী থাকে। আর জুলজি মানে প্রাণীবিদ্যা। তো জুলজিক্যাল মানে হচ্ছে যারা প্রাণীর নাম করবে, যে সংস্থা প্রাণীর নামগুলো ডিসাইড করবে তাকে বলা হবে আইসিজেডএন। আর যারা উদ্ভিদের নাম ডিসাইড করবে তাকে বলা হবে আইসিবিএন। বুঝছো? তো আম খাওয়া শেষ, চলে এসো দ্বিপদ নামকরণের নিয়মাবলী। যে আমরা যে দ্বিপদ নামকরণ করব তার নিয়মগুলো কি কি বা জেনে নেওয়া যায়। দেখো, ফার্স্টেই দ্বিপদ নামকরণ যেটা হবে সেটা অবশ্যই ল্যাটিনে লিখতে হবে। ল্যাটিন শব্দটা ল্যাটিন হবে, ইংলিশ হবে না। যেমন আমরা ম্যাঙ্গো তো ইংলিশ, ম্যাঙ্গো হচ্ছে ইংলিশ, কিন্তু আমরা এখানে ম্যাঙ্গো ইউজ করব না। আমরা এখানে ইউজ করব ম্যাঙ্গোর ল্যাটিন ওয়ার্ড, যাকে যাকে বলা হচ্ছে ম্যাঙ্গিফেরা। ম্যাঙ্গিফেরা এটা ইউজ করব। তার ল্যাটিন ভাষা প্রয়োগ করতে হবে। আর কি? নামের গঠনে দ্বিপদ থাকতে হবে। দ্বিপদ মানে হচ্ছে আমরা আমরা এখানে যখন নামটা লিখবো, ধরো আমের সাইন্টিফিক নাম, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দুটো পদ আমাকে ইউজ করতে হবে। একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে আমাদের প্রজাতি। বুঝছো? একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, নাম লেখার নিয়মে গণের আরেকটা কি নাম লেখার নিয়মে। এবার ধরো আমি এইটা লিখেছি, ধরো আরেকটা আমি আহ, আরেকবার লিখছি, ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা। আরো একটা লিখছি, ম্যাঙ্গি ফেরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আরো একটা লিখছি, চলো আরো একটা লিখে দিচ্ছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এবার তোমাকে অপশন দিয়ে দেওয়া হবে, যে ধরো এটা এ অপশন, এটা বি অপশন, সি, ডি। তো এবার কোশ্চেন হবে যে এই চারটার মধ্যে কোনটা সঠিক বলো, চারটার মধ্যে কোনটা সঠিক বলো। নিয়ম কি? নিয়ম হচ্ছে দ্বিপদ নামকরণের গণের যেটা প্রথম অক্ষর, গণের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, আর প্রজাতির প্রথম অক্ষর স্মল হবে। এবার এখানে কোনটা সেটা ম্যাচ করছে? গণের প্রথম অক্ষর ছোট, মানে মানে এই জিনিসটা হবে আমার ক্যাপিটাল, গণের প্রথম অক্ষর হবে আমার ক্যাপিটাল, আর প্রজাতির প্রথম অক্ষর হবে আমাদের স্মল। প্রজাতির প্রথম অক্ষর হবে আমাদের স্মল। বুঝছো? দেখো এখানে কিন্তু শুধুমাত্র অপশন এটাতেই এটা ম্যাচ করেছে। বাকিতে দেখো এটা ক্যাপিটাল আছে কিন্তু এ হচ্ছে, এও ক্যাপিটালে আছে, তাহলে এটা হবে না। এ স্মলে আছে, হবে না। আমাকে গণের প্রথম অক্ষর ক্যাপিটাল করতে হবে, তাহলে এটাও হবে না। এখানে গণের প্রথম অক্ষর আর প্রজাতির প্রথম অক্ষর দুটোই স্মলে আছে, এটাও হবে না। কিন্তু এখানে প্রজাতির প্রথম, গণের প্রথম অক্ষর আমার ক্যাপিটালে আছে আর প্রজাতি আছে স্মল। অবভিয়াসলি তাহলে এটাই ঠিক হবে আমাদের। তাহলে এরকম ভাবে লিখতে হবে আমাদেরকে। এখনো কিন্তু বাবা শেষ হয়নি, এখনো শেষ হয়নি। দেখো এবারে আছে আরো কিছু নিয়ম, যে আমরা যেটা লিখবো কি হরফে লিখবো। দেখো যেটা যে হরফে লেখা হবে সেটা হচ্ছে আমাদের ইটালিক্সে লিখতে হবে, আমাদের ইটালিক বা বাঁকা হরফে লিখতে হবে। মানে কথাটা মানে কি? এই যে দেখো, এইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এটা একটু হেলানো আছে না, আর এটা দেখো সোজা আছে। এই হরফটাকে বলা হচ্ছে আমাদের ইটালিক্স। আর অবশ্যই এটা ভাববে না যে তুমি এরকম ধরো এরকম প্যান্থেরা এইভাবে লিখে দিলে, সে দিয়ে এরকম
টাইগ্রিস এরকম করে দিলে, দিয়ে বললো যে এইটা হচ্ছে আমাদের ইটালিক্স, এটা কিন্তু মানা হবে না, এটা আমাদের মানা হবে না, এটা মানা হবে না। ছাপানোর সময় কম্পিউটারে যেটা ইটালিক্সে করা আছে সেটাই একমাত্র ইউজ করা হবে, হাতে লিখলে সেটাকে ইটালিক্স ধরা হবে না। হাতে যদি লেখো, ধরো তুমি হাতে লিখছো, ধরো তুমি লিখলে প্যান্থেরা, প্যান্থেরা টাইগ্রিস ধরো লিখলে, তো হাতে লেখার পর তোমাকে নিচে আন্ডারলাইন করতে হবে। তুমি যদি এটাও লেখো, এখানেও কিন্তু নিচে আন্ডারলাইন করতে হবে, দিলেই এটা কিন্তু ঠিক হবে, দিলে এটা ঠিক হবে। না হলে এরকম যদি আন্ডারলাইন না করো, নাম্বার কাটলো তোমার। আরেকটা কি না, অগ্রাধিকার নিয়ম। অগ্র অধিকার নিয়ম বা অগ্রাধিকার নিয়ম কি জিনিসের মানে, এবার ধরো আহ তুমি ধরো এই জিনিসটা আমার স্মার্ট বোর্ডে পেন। এবারে কেউ যদি ধরো একে বলছে যে এটা একটা মার্কার, আমি ধরো একে বলছি স্মার্ট বোর্ডের পেন, তুমি বলছো স্মার্ট বোর্ডের কলম। তো একটা জিনিসে অনেকগুলো নাম হয়ে যাচ্ছে তো, আর সবগুলো কিন্তু ঠিক, তাহলে কাকে নেব? যদি একটা জিনিসের অনেকগুলো নাম থাকে, ধরো এই বোতলটা কেউ একে বোতল বলছে, আমি একে বলছি বোতলাম জলম, কেউ একে বলছে জলম বোতলম, বোতলের মধ্যে জল আছে বলে। তো এবার কি হচ্ছে ব্যাপারটা, একই জিনিসে অনেকগুলো সাইন্টিফিক নাম হচ্ছে তো, আর সবগুলো কিন্তু ঠিক, তাহলে কাকে নেব? এই জিনিসটাকে ঠিক করার জন্য একটা নিয়ম করা হলো, যে সবার প্রথমে যে নাম দিয়েছিল, ধরো 5 জন বিজ্ঞানী নাম দিয়েছে একটা জিনিসকে, যিনি সবার প্রথম নাম দিয়েছেন সঠিক নাম, তার নামটাকে গ্রাহ্য করা হবে, মানে সে আগে অধিকার পাবে, যে আগে নাম দিয়েছে সে আগে অধিকার পাবে। এই জন্য নাম হচ্ছে অগ্র অধিকার আইন, অগ্র অধিকার আইন। বুঝছেন? যদি একাধিক বিজ্ঞানী একই প্রজাতির জন্য ভিন্ন নাম দেন, তবে সর্বপ্রথম দেওয়া নামটাকেই স্বীকৃতি দেওয়া হবে, সর্বপ্রথম দেওয়া নামটিকেই বৈধ হিসেবে গ্রহণ করা হবে। হলো, এটা হচ্ছে অগ্রাধিকার নিয়ম। আর অবশ্যই একটা কোশ্চেন জিজ্ঞেস করে, কত সালের আগের নামকে গ্রাহ্য করা হবে না? 1753 সালের আগের নামকে গ্রাহ্য করা হবে না। মানে কেউ যদি 1752 সালে কোনো নাম দিয়ে থাকে, তাহলে সেই নামটাকে গ্রাহ্য করা হবে না, ও নামটা গ্রাহ্য করা হবে না। বুঝছে? চলো, এগুলো গেল আমাদের তাহলে বিজ্ঞানসম্মত নাম দেওয়ার নিয়মগুলো। কয়টা বিজ্ঞানসম্মত নাম দেখে নি। আমের তো বললাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ধানের হচ্ছে আমাদের ওরাইজা স্যাটিভা, মিস্টার বিন, মানুষের হচ্ছে আমাদের হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। আর দেখতে পাচ্ছ কারোর নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া নেই, কারণ এগুলো অলরেডি কম্পিউটারে এগুলোকে ইটালিক্সেই করা আছে। বাঘের হয়ে গেল আমাদের প্যান্থেরা টাইগ্রিস, আর হাতি হয়ে গেল আমাদের এলিফাস ম্যাক্সিমাস। তো তোমরা অবশ্যই নিজেরটা তো মনে রাখবে, মানে আমাদেরটা তো মনে রাখা উচিত তোমাদের, হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। আমাদের ক্ষেত্রে দেখো একটা এক্সট্রা সেপিয়েন্স এসছে, মানে এটা যদি হয় গণ, এটা যদি হয় প্রজাতি, এটা যদি হয় প্রজাতি, এ হয়ে যাবে আমার উপপ্রজাতি, এ হচ্ছে আমাদের উপপ্রজাতি। গণ প্রজাতি এক্সট্রা থাকলে একটা, সেটা হচ্ছে আমাদের উপপ্রজাতি। বুঝে? দেখো কিরকম হাসতে থাকে তো তোমাদের উপর, যে তোমরা কত পড়ে নিচ্ছ। এবারে বৈজ্ঞানিক নাম দেওয়াতে সিনোনিম, টপোনিম, টোটোনিম আর হোমোনিমের ব্যাপার স্যাপার গুলো কি কি? দেখো, ফার্স্টে আসি আমাদের সিনোনিম। সিনোনিম মানে হচ্ছে যদি একই জীব, মানে একটা জিনিসেরই একাধিক নাম দেওয়া ছিল, একই প্রজাতির জন্য বিভিন্ন বিভিন্ন বৈজ্ঞানিক নাম দেওয়া থাকে, তারপরে পরবর্তীকালে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, আলাদা কথা, কিন্তু একই জিনিসের দুটো নাম ছিল, ওরকম বিজ্ঞানসম্মত নামকে বলা হচ্ছে সিনোনিম, বা যাকে আমরা কি বলি সমার্থক শব্দ, সমার্থক নাম। ব্রাসিকা অলারেসিয়া, যেটা আগে নাম ছিল ব্রাসিকা ক্যাপিটাটা, মানে আমাদের বাঁধাকপি, শীতকাল চলে যাচ্ছে, বাঁধাকপি চলে যাবে নাকি গো, বাঁধাকপি সারা বছর পাওয়া যায়। হুম। তো বাঁধাকপি সুন্দর দেখতে একটা টেস্টি বাঁধাকপি, তার আগে নাম ছিল ব্রাসিকা ক্যাপিটাটা, এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে নাম হয়েছে ব্রাসিকা ওলারেসিয়া। তা দেখো দুজনেরই একই নাম, দুটোই সেই একই জিনিসের দুটো নাম ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে সিনোনিম। টপোনিম, টপোনিম মনে হচ্ছে কোনো জীব যেখান থেকে যেখানে থাকে তার বাসস্থান অনুযায়ী যদি নাম দেওয়া হয়। যেমন এই যে আমাদের বাবাজি মৌমাছি, মৌমাছির নাম আমরা জানি, ভারতীয় মৌমাছির নাম এপিস ইন্ডিকা। ইন্ডিকা নাম যেখানে আছে সেটার মানে হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়া। তাহলে এটা স্থানের নাম হয়ে গেল, সেই স্থানের নাম থেকে যদি হয়ে যায় তখন নাম হবে তার টপোনিম।
বলো। এরকম আরো আরো কি কি স্থানের নাম দিয়ে হতে পারে, লিখবে, কমেন্ট বক্সে লিখবে। কি কি নামের আরো ইন্ডিকার নাম শুনেছো তোমরা? আরো পশ্চিমবঙ্গের নাম দিয়ে একটা আছে কিন্তু, ফাইকাস ব্যাঙ্গালেন্সিস। আবার গঙ্গা দিয়ে নাম আছে, গঙ্গা দিয়ে তোমার গঙ্গার কুমিরের নাম, আহ, কি একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি সাইন্টিফিক নামটা। তো সেটাও কিন্তু এরকমই নাম দিয়ে আছে, ঘড়িয়ালিস গ্যাঞ্জেটিকাস। হ্যাঁ, ঘড়িয়ালিস গ্যাঞ্জেটিকাস। গঙ্গাতে পাওয়া যায় বলে, তাহলে স্থান অনুযায়ী নাম হচ্ছে এগুলো। আচ্ছা, টটোনিম। টটোনিম মানে হচ্ছে যেখানে গণ প্রজাতি দুজনের সেম নাম হবে, মানে গণের যা শব্দ হবে প্রজাতির সেই একই শব্দ হবে। প্রজাতি আর গণের একই নাম হবে। যেমন ধরো, এটা একটা কাতলা মাছ। কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা। কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাতলা কাতলা। তারপরে কেউটে, নেজা নেজা। ঠিক আছে, এইগুলোকেই বলা হচ্ছে আমাদের কি, যেখানে দেখো দুটোর নাম কিন্তু একই, গণের নামও একই, প্রজাতির নামও একই। এই রকমের নামকে বলা হচ্ছে কি আমাদের টোটোনিম। বুঝছো? আর তার সব লাস্ট আছে আমাদের কি না, হোমোনিম। হোমোনিম কথার অর্থ হচ্ছে যখন দুটি ভিন্ন প্রজাতিকে ভুলবশত একই নাম দিয়ে দেওয়া হয়েছে। এত তো প্রজাতি, এত জীব আছে, ভুল তো হতেই পারে না বাবা, হ্যাঁ? তো ভুলবশত দুটো আলাদা জিনিসকে একই নাম দিয়ে দেওয়া হয়েছে, মানে উদ্ভিদের নাম আর প্রাণীর নাম একই সাইন্টিফিক নাম চলে এসেছে। ওই রকমের নামকে বলা হচ্ছে হোমোনিম। যেমন দেখো, একটা প্রাণীর নাম হচ্ছে অ্যাডামসিয়া মিউরিকাটা, যেটা একটা বিটেল, মানে কি একটা। আর হচ্ছে অ্যাডামসিয়া মিউরিকাটা জ্যাক, যেটা একটা উদ্ভিদের নাম। তাহলে উদ্ভিদ আর প্রাণীর নাম, দুটো সাইন্টিফিক নাম দেখো একই হয়ে গেছে। তাহলে এই রকমের ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের কি না, হোমোনিম। হলো? আচ্ছা, তাহলে আমরা নামের ক্ষেত্রে কি কি বললাম? সিনোনিম, টোপোনিম, টটোনিম, হোমোনিম। এবারে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসে একবার ফিরে যাই। শ্রেণীবিন্যাসের টেকনিকে ফিরে যাই আমরা। ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের ধাপ, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস করার তিনটা পদ্ধতির নামটা একটু বলে দিই। শ্রেণীবিন্যাস করার পদ্ধতি, শ্রেণীবিন্যাসের পদ্ধতি, শ্রেণী বিন্যাসের পদ্ধতি। দেখো, শ্রেণীবিন্যাসের তিনটা পদ্ধতি রয়েছে। শ্রেণীবিন্যাসের তিনটা স্পেশাল পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি, কৃত্রিম পদ্ধতি। আর একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পদ্ধতি, কৃত্রিম, প্রাকৃতিক। আর একটা হচ্ছে আমাদের জাতি জনিগত। তা তিন ধরনের আমাদের টেকনিক আছে: কৃত্রিম শ্রেণীবিন্যাস, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক আছে? আমাদেরকে পড়তে হবে কি, আমাদেরকে আরো পড়তে হবে যে এদের প্রত্যেকের প্রবর্তক কে ছিলেন। প্রত্যেকের প্রবর্তক কে ছিলেন। কৃত্রিম শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির জনক কে ছিলেন না, আমাদের ক্যারোলাস লিনিয়াস। এটা ছিল কার? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস ছিলেন আমাদের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির জনক। প্রাকৃতিকে কে কে ছিলেন? প্রাকৃতিকের নামটা প্রায় জিজ্ঞেস করা হয়, বেনথাম আর হচ্ছে হুকার। বেনথাম আর হচ্ছে হুকার। আর জাতিজনিগত কিন্তু অনেক নাম আছে, সেখানে কয়েকটা নাম তোমরা মনে রাখতে পারো: অ্যাঙ্গলার, অ্যাঙ্গলার ও প্র্যান্টেল, অ্যাঙ্গলার ও প্র্যান্টেল। আরো আরো নাম আছে তাক্তাজান, তাক তাক্তাজান। তাক্তাজান মানটা ভুল হয়ে গেছে, বলো। খ হতো এটা এখানে আর কি। তাক্তাজান, তাক্তাজান। হেকেল হতে পারে আমাদের, হেকেল, হেকেল। তো এনারা হচ্ছে আমাদের এই শ্রেণীবিন্যাস পদ্ধতির জনক। এইটা একটা এক্সট্রা বলার ছিল আর কি। এটা তোমাদের শর্ট কোশ্চেনে দেয় তোমাদের,
যে এইসব শ্রেণীবিন্যাসের জনক কারা ছিলেন। তাহলে আমরা আবার ব্যাক করে যাই আমাদের লাস্ট স্লাইডে। আমাদের লাস্ট স্লাইডে ছিল আমাদের হোমোনিম। তাহলে এইভাবে আমাদের আজকে ক্লাসটি শেষ হলো। এর পরের ক্লাসে আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়বো। তার পরবর্তীকালে আমরা উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য সম্পর্কে পড়বো। দিলে আমাদের এই পুরো সিলেবাসটা শেষ হবে, এই চ্যাপ্টারের সিলেবাসটা শেষ হবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো, বাই বাই।